দেখো সকলে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। ধন্যবাদ সকলকে। তোমরা দেখো আজকে আমরা শিখবো প্রথমেই যেটা যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে আমরা জানবো যে মনে করো বললাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো তোমরা বলবা 5টা নয়। ঠিক আছে, 1 2 3 4 5 এরকম। যদি বলি 2 অঙ্কে তা 2টা নয়, 1 অঙ্কে বা 1টা নয়, 7 অঙ্কে 7টা নয়, এভাবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলি যে মনে করো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে একটা 1 হবে, ওই যত অঙ্ক বলবো সেটা 1 হবে। আর থাকে 4টা, তো 4টা শূন্য হবে। ঠিক আছে, মনে করো 3 অঙ্কের বললে 3-এর পরিবর্তে আমরা 1 আনবো, আর থাকে 2টা শূন্য দিয়ে দেবো। আবার শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুধু 1। 1 অঙ্কের ক্ষেত্রে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। যদি আমরা 4 অঙ্কের বলি তাহলে 1 লেখা 3টে শূন্য। বোঝা গেল? অর্থাৎ এইভাবে। তো এখানে অঙ্কটা হচ্ছে তোমার 0 1 2 3 দ্বারা গঠিত সংখ্যা। 0 1 2 3। তো আমরা মনে রাখবো যে লিখবো কি 0 1 2 3 এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখানে আমরা কমা কমাই লিখবো, কিন্তু এখানে কমা দেওয়া যাবে না। তো বৃহত্তম সংখ্যা বললে তোমার ছোট থেকে বড় হবে 3 2 1 0। আর এখানে 1 2 3 এটাই লিখবো। তো এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা দেখো, যদি আমরা শূন্য দিই তাহলে শূন্য এই অঙ্ক তো 4টাই রাখতে হবে। যদি প্রথমে শূন্য দিই তাহলে সেই শূন্য তো দাম থাকে না, তখন আমরা কি করব, মূল্য থাকে না। তো এই যে শূন্য না দিয়ে আমরা কি করব, শূন্যটা পরে দেব। আগে 1 দেব, পরে 0, পরে 2, তারপর 3। আমি আরেকবার বলি, যদিও শূন্য ছোট সবচেয়ে, শূন্য প্রথমে দিলে তাহলে আমাদের শূন্যের দাম থাকে না, যার ফলে এখানে 3 অঙ্ক হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করব, এই শূন্যটাকে পরে দেব, একটাকে আগে নিয়ে আসবো। যদি আরো যদি ছোট সংখ্যা থাকবে, এখানে 1 না থেকে যদি অন্য সংখ্যা থাকতো ছোট, সেটা নিতাম। মনে করো এখানে 3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 2 প্রথমে নিতাম, পরে 0 নিতাম, এভাবে আর কি। সহজ কথায় 0 তুমি কখনোই প্রথমে দেবে না, কারণ তোমার অঙ্ক 4 ঠিক রাখা লাগবে। আর যে তারপরে যেটা ছোট সেটা প্রথমে নিয়ে আসবো, তারপর 0টা দেবা। তো বিয়োগ করলে কত আসে? 7 আসে। 3 আছে 10 হবে 7, 3 8, তোমার 1, তারপরে এখানে কত 2, 21 87। এটাই উত্তর। তা তোমরা আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, ভাজক সংখ্যা নিয়ে। ভাজক সংখ্যাটা কি? তবে মনে রাখবো যে সংখ্যা নেবা, হ্যাঁ, সেই ভাজক সংখ্যা এই একটু ভালো করে বোঝো যে ভাজক সংখ্যা হচ্ছে মোট কয়টি সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। মনে করি 540 নিলাম, এই 540কে আমরা কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, সেইটাই তার ভাজক সংখ্যা। এটার আরেকটা আমরা নাম ধরতে পারি যে উৎপাদক সংখ্যা বলে। হ্যাঁ, উৎপাদক সংখ্যাও হতে পারে নাম, উৎপাদক সংখ্যা হতে পারে। তারপর আরেকটা আছে যে তোমার গুণনীয়ক হতে পারে, কারণ গুণনীয়কের অপর নামই হচ্ছে যে উৎপাদক। এটা ছোটবেলায় পড়ছো যে গুণনীয়কের অপর নাম উৎপাদক। তা ভাজক সংখ্যা আসতে পারে পরীক্ষা, উৎপাদক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা। এটা 540। এখন এটা তো বের করার নিয়ম সহজ। আমরা অনেক পদ্ধতি জানি, তার মধ্যে একটা পদ্ধতি আছে যে আমরা সেটা একটু মনে রাখতে পারি। ভাজক সংখ্যা বের করার নিয়ম খুব সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো। মনে করো আমি একটা নিলাম 36 নিলাম, মনে করো একটা সংখ্যা 36 ধরলাম। তো 36কে আমি 2 দিয়ে ভাগ করবো। 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, যায় না, 3 3 9। তো এখানে 2 আছে কয়টা? 2 আছে 2টা। 3 আছে কয়টা? 3 আছে তোমার 2টা। তা আমরা কি করব, এই যে এটা যাচ্ছে না পাওয়ার, এটাকে বলে পাওয়ার, ঘাত বা শক্তি। ঠিক আছে, মনে থাকবে। আর এটা তো জানো তোমরা সবাই, ভেজ বা ভিত্তি, ভেজ বা ভিত্তি। তো আমরা কি করব, এই পাওয়ারের সাথে 1 যোগ করে দেব। ঠিক আছে, 2টা যোগ করব, তারপর যেমন এখানেও যোগ করে দিলাম। দেখছো, পাওয়ারের সাথে এখানে 2 ছিল, 2 যোগ 1, আর এখানে 2 ছিল, 2 যোগ 1, তাহলে 2 আর 1 কত? 3 হয়। এখানেও 3, তো 3 3 9। তো এইভাবে আর কি যে কোনো ভাজক সংখ্যা মেনে নেব। তা মনে রাখবা যে ভাজক সংখ্যা কি, যে মোট কয়টি সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, সেটি হচ্ছে ভাজক সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ভাজক সংখ্যা। আর আরেকটা জিনিস মনে রাখবা যে ভাজক সংখ্যা কখনো অনেক পরীক্ষার সময় চাইতে পারে যে কোনটা কখন মানে বিজোড় কখন জোড়। তা যদি কোন সংখ্যাগুলো যদি পূর্ণবর্গ হয়,
পূর্ণবর্গ সংখ্যা তো তোমরা চেনো, যে মনে করো আমরা লিখলাম 1, 4, 9, হ্যাঁ 25, এগুলো হচ্ছে পূর্ণবর্গ। 25 রুট করলে 5 হয়, আর রুট করলে 3 হয়, 4 এর রুট করলে 2 হয়, এভাবে আর কি, 1 এর রুট করলে 1। তো পূর্ণবর্গ যদি হয় তাহলে সেইটাই হবে তোমার জোর। কি হবে? পূর্ণবর্গ হলে জোর। এখন তোমরা সহজেই বুঝতে পারলাম যে যদি পূর্ণবর্গ হয় সেটা জোর হয়, তো পূর্ণবর্গ না হলে কি হবে? পূর্ণবর্গ না হলে অবশ্যই কি বিজোড়। সহজ কথা। তো পূর্ণবর্গ না হলে তোমার কি করতে হইবে? বাচক সংখ্যা কি হইবে? তোমার একটা হচ্ছে পূর্ণবর্গ হইলে, একটা পূর্ণবর্গ না হলে। তাহলে এখন যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ সংখ্যা বাচক সংখ্যা সবসময় বিজোড়। পূর্ণবর্গ বাচক সংখ্যা কি হবে? বিজোড়। আর যদি তোমার পূর্ণবর্গ না হয় তাহলে সেটা জোড়। হ্যাঁ সহজ কথা। যেমন 2, 3, 5, 7 এগুলো তো পূর্ণবর্গ হয় না। 2, 3, 5, 7 এর মান কি? এই যে 2, 3, 5 এর যদি কোনো সংখ্যা শেষ থাকে এগুলো শান্ত হয় না। তাহলে যদি এরকম সংখ্যা থাকে এবং যদি দেখো যে পূর্ণবর্গ না, সেক্ষেত্রে সেটা হবে বিজোড়। তো এখন বিজোড় আর জোড় একটা পারার একটা আছে, তোমার ফর্মুলা আছে যে কোনটা কখন বিজোড় হবে কখন জোড় হবে, এটা অনেকে আউলেই দিতে পারে। যে আমরা জানি ভাজক সংখ্যা, এই যে মনে করলাম একটা ভাজক সংখ্যা সমান সমান মোট ভাজক সংখ্যা। মোট ভাজক সংখ্যা থেকে তুমি কি করবা? এই বিজোড় ভাজক সংখ্যা বিয়োগ করবা। বিজোড় ভাজক সংখ্যা যদি বিয়োগ করো, মোট ভাজক সংখ্যা থেকে যদি বিজোড় ভাজক সংখ্যা বিয়োগ করো, তাহলেই তুমি জোড় ভাজক সংখ্যা পাই যাবা। হ্যাঁ কি পাবা? জোড় ভাজক সংখ্যা পাবা। জোড় ভাজক সংখ্যা সমান সমান মোট বিজোড় সংখ্যা, মোট ভাজক সংখ্যা সমান বিয়োগ বিজোড় ভাজক সংখ্যা। হ্যাঁ তাহলে একবার কি এখানে লেখি, মোট এই যে জোড় ভাজক সংখ্যা সমান সমান মোট ভাজক সংখ্যা বিয়োগ বিজোড় ভাজক সংখ্যা। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি করতে পারো। আর তাছাড়া মনে করো আমাদের এখানে বিজোড় কখন থাকবে? বিজোড় যদি থাকে শুধু বিজোড় সংখ্যাগুলো নেব। হ্যাঁ বিজোড় সংখ্যা না থাকলে সেটা নিয়ে আবার তার সাথে একযোগ করিয়ে তারপর বিজোড় সংখ্যা আমরা ভাজক সংখ্যা নির্ণয় করবো, এটা। আর আরেকটা হচ্ছে যে এইখানে একটা কথা বলে রাখতে পারি যে ভাজ্য ভাজক, এটা মনে রাখার আর মানে ভাজক সংখ্যা যেহেতু কথাটা আসছে, এই সবসময় ভাজক সবসময় বড় হয় আর ভাগশেষটা ছোট হয়। এটা পরীক্ষায় একটা নৈবিত্তিক আসে, তো এটা একটু মনে রাখবা। আর এটা হচ্ছে 0.1, 1.1। তো এখন এই অঙ্কে করবা কি, এই দশমিক না লিখিয়া যে সংখ্যাগুলো আছে ওইটাই লিখে দেবা সোজা কথা। এই 1 গুণ 2 দেখো লিখে লিখছিলাম। এখন দাও নিচে আছে দশমিক দিয়ে দশমিকের পর 2টা অঙ্ক, আর এখানে দশমিকের পর 2টা অঙ্ক। তা আমরা দশমিক উঠাই কি, দশমিকের পরিবর্তে 1 আনি, তারপর যে কটা সংখ্যা থাকে সেই 2টা শূন্য, সেগুলো শূন্য। তাহলে এখানে দশমিকের পরিবর্তে 1 আসে আর সংখ্যা আছে 2টা, তার মানে 2টা শূন্য। এখানেও এইটা তোমরা করবা কি বুদ্ধি করে এইটা উঠিয়ে দেবা, গুণ করে দেবা 100। তার নিচে 2টো উপরে নেবা আর উপরের তা নিচে আসবে, মনে আসবে কত? 10, এখানেও 10, এখানেও 10, আর 10-এর পরিবর্তে 1 আর একটা সংখ্যা এখানে 10, 3টে আছে 3টে 10। এখন কাটাকাটি করে দাও, তাহলে অঙ্ক মিলে দিবে। এই দেখো এখন 5 দুগুণে 10, তাহলে দাও 5 বারং 60 আর 6 এগারং 66, 660। এই তোমার এইটা উত্তর। এটা একটু ওইভাবে করবা, তা দূর হয়ে যাবে। আর এই ভাগগুলা আমি একটু দেখাই, 5 ভাগ 10 মনে করো, তা 5 0 5 করবা, আর 1 মানে দশমিক, সামনে একটা শূন্য, দশমিকটা বোঝার জন্য। আবার মনে করো আমি দিলাম যে 25, হ্যাঁ তাহলে কি 100 দিলাম। তাহলে দেখো এই 5 0 5, আর দেখো 2 0 2, আর এই একটা শূন্য আছে, এই শূন্য বসাই দেবা। আর এই যে 1 আছে না, 1-এর পরে দশমিক আনবা, তার আগে একটা শূন্য বসাই দেবো, তাহলেই তোমার অঙ্ক শেষ। এইটা আর একটা, এই যে দেখো কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটাও সহজ। এটা করবা কি, এদিকে গুণ করবা, এদিকে গুণ করবা। যদি তোমার কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, যদি বৃহত্তম আসা বৃহত্তম ধরি আমরা, তো বৃহত্তম ধরলে বড়টা নেবা, আর ক্ষুদ্রতম বলে ছোটটা নেবা। তো মনে করো এই দিক গুণটা সবসময় ঠিক থাকবে, এইভাবে গুণ করবে। তাই 3 এরা কত 24, আর এরা 5 5 25, আর এরা 6 14 84, আর 8 11 88। দেখো এই দুইটার মধ্যে বড় কোনটা? এই দুইটার মধ্যে বড় হয়েছে এইটা, আবার এই দুইটার মধ্যে বড় হয়েছে এইটা। তো তুমি করবা কি, তখন বৃহত্তম সংখ্যা বলো এই দুইটা নেবা। এই যে নিলাম, দেখো তো 5 7 70 আর একটা 64, তার মানে 70 বড় না, তার মানে এইটা বড়। এখন দেখো আগে ছিল ছোট কোনটা, ছোট ছিল এইটা, তাহলে আমরা ছোট নাম। আর এখানে ছোটটা ছিল কোনটা, কোনটা এইটা ছিল। তাহলে এখানে আছে কত 3/5 আছে, আর এই পাশে আছে 6/11। করবা কি জানো, 3 11 33 গুণ করবা 11টার মতো, এইভাবে আর কি। আর 5 6 30। এখন দাও
এই এটা 33, তার মানে 3/5, এইটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম, হয়ে গেল। কিন্তু টেকনিক দ্রুত শিখতে পারবা, ভালোভাবে দেখবা তোমরা। এটা বর্গমূল নির্ণয়। বর্গমূল কি? বর্গমূল খুব সহজ, তোমরা এগুলো জানো, তারপরও আমি একটু বলি, একটু দেখো, ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করো, শিখতে পারবা। যেমন এই প্রথমে এটা সহজ আছে, মানে এটা মনে হয় যে অনেক কঠিন, যে এত বর্গমূল কত। তুমি করবা কি, অপশন টেস্ট করবা, যে দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, একটা সমস্যা না, এটার সঙ্গে এটা কোনটা। এই আমরা জানি বর্গ কি, বর্গমূল কি, যে কোনো নির্দিষ্ট সংখ্যাকে, মনে করো 5 আছে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট সংখ্যায় উক্ত সংখ্যা মানে এই একই সংখ্যা দ্বারা গুণ করবা, গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। হ্যাঁ, এটা কি বলে, বর্গ বলে। আর যে মূল সংখ্যা জেনেছো, হ্যাঁ, এটার বলে বর্গমূল। তা কি, কোনো নির্দিষ্ট সংখ্যাকে উক্ত একই সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ এই 5 দ্বারাই গুণ করলে, হ্যাঁ, যে সংখ্যা নিয়েছো এই সংখ্যাটা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার কি বলা হয়, বর্গ। তা মূলত এবং এই মূল সংখ্যাটাকে গুণফলের বর্গমূল, অর্থাৎ যে মূল সংখ্যাটা পাবা এইটা হচ্ছে, এইটি যেটা নিয়েছো ওইটি এসেছে তোমার বর্গমূল। ওকে। আর যে পূর্ণবর্গ সংখ্যা কি, যে সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ তুমি 4 যদি নাও, 4 দেখো রুট করো তাহলে কত হয়, 2 আসে না। তা যে সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সমান, হ্যাঁ, ভগ্নাংশের সংখ্যার সমান তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তো এখন বর্গমূল নির্ণয় পদ্ধতি বা উৎপাদক পদ্ধতি কি করতে হয়, প্রথমে তোমার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হয়। সংখ্যাগুলো কি করতে হয়, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে। মনে করো এখানে 10-24 আছে, আমি এটা এখানে লিখি, মনে করো 10-24 আছে, 10-24 আমরা যদি করি কত হয়, হিসেব করে বলো। এই যে 5 দুগুণে 10, আর তোমার কত আসে 1 না, 2 অক্ষে 2, 512, ঠিক আছে। আবার এখানে কত তোমার 256, 512, 2 128, দেখো ভালোভাবে দেখো, 2 এখানে 64 গুণে 128, তারপর দেখো 2 32 64, 2 16 32, 2 8 16, 2 4 গুণে 8, 2 2 গুণে 4। দেখো তাহলে এক করবা কি, যে প্রথমে এই উৎপাদক বিশ্লেষণ করলাম, তো প্রতি জোড়া এক উৎপাদক একসাথে পাশাপাশি লিখতে হবে। এই প্রতি জোড়ার মধ্যে একটা, এই প্রতি জোড়া একটা জোড়া জোড়া নেবা, জোড়া জোড়া নেবা, জোড়া জোড়া নেবা, এই যে জোড়া জোড়া পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় উৎপাদকের পূর্বে একটি উৎপাদক নিয়ে লিখতে হবে, একটা একটা উৎপাদক, তাই দুইটার মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, এই নিলাম। লিখিত যে উৎপাদক থাকবে সে ধারাবাহিক গুণ করবা, ধারাবাহিকভাবে গুণ করবা, যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 16 32, তারা 32, তো এই যে 32 পাই গেলাম। তো এইটি হচ্ছে তোমার কি, বর্গমূল, ঠিক আছে। এই যে 1024-এর বর্গমূল, এইভাবে বর্গমূল নির্ণয় করে। তো প্রথমে জোড়া জোড়া নিলাম, জোড়া জোড়া নিয়ে কি করলাম, তোমার যে জোড়া সেই যে সংখ্যা আসবে সেটা প্রত্যেকটা গুণ করে দেবো, তা 32, তো এটাই হচ্ছে তোমার বর্গমূল, ঠিক আছে। আর এইখানে যেটা বলছিলাম তোমার করবা কি, এই এই দুইটা সংখ্যা আছে, মনে করো অপশন টেস্ট করবো, অপশন টেস্টের মধ্যে দেখবা যে কোনটা আসে, হ্যাঁ, এটা সহজেই পারবা। আর দশমিক ধরবা না কখনো, এর মধ্যে 395 আছে, এই দেখো 395 লগে 395 গুণ, তাহলে তুমি এটা সহজেই মনে রাখতে পারবা, যে এখানে 3 3 কত, 3 3, এই দেখো 5 5 25, 5 5 9 45, 46 47 7, হাতে আমার 4, 3 5 15 19, খেয়াল করো 5 9 কত 45, 5 হাতে আমার 4, মানে 81 81, আর 4 কত 85 85, 5 হাতে আমার 8, 3 5 15 15, আর 8 কত 23, হ্যাঁ, এই 23 নিলাম। দেখো এইভাবে আরেকটা সংখ্যা আসবে, তাই আমি এখানে একটু তোমাদের দেখো এখানে এখানে একটু আমরা শূন্য দেই না, তাহলে গুণটা একটু এখানে করাই দিই, কিন্তু এখানে তো জায়গা নাই। 3.95, তা দশমিক আর দেবো না, তা 395। আচ্ছা শোনো, এই দুইটা গুণ করলে দেখো এইটা আসছে, ঠিক আছে, তাহলে এইটাই উত্তর হবে, এটা একটু মনে রাখো, অপশন টেস্ট করবা, কারণ এখন এত তো সময়ের সাপেক্ষে আমি দেখাইতে পারলাম না। তারপরে আছে দেখো যে এখানে আছে যে বর্গমূল কীভাবে নয় করবো, সহজেই একটা করবা কি, কাছাকাছি যে কোনো সংখ্যা যদি সহজে বর্গমূল করছো, তা কাছাকাছি বর্গমূল আমি লিখে রাখছি, দেখো 90-এর কাছাকাছি বর্গমূল ধরো, মনে করো 9 9 81 ধরলাম, ঠিক আছে, 81, তো 81 এখন এই 81 9 9 যদি 81 বা 10 10কে 100 করতে পারো, 100 10 পারো,
10×100, তো কাছাকাছি বর্গমূল 100 আছে, 10-এর স্কয়ার করলে 10, 10×100, আচ্ছা 100। এখন 100 থেকে 90 কি বড় না ছোট? 100 থেকে কি ছোট এটা, তো ছোট হলে বিয়োগ করবা, তা বিয়োগ, এই যে বিয়োগ দিলাম। হ্যাঁ, প্রথমেই আমরা এই 90-এর 110 ধরলাম, মনে করো 10×100 ধরলাম, আর যেহেতু এই 100 থেকে এটা কি 10 ছোট, ঠিক আছে, ছোট এই জন্য বিয়োগ, আর উপরে বলতে পার্থক্য, তো 100 থেকে 90 বিয়োগ করলে কত? 10, 10-এর ডাবল কত? 20, ঠিক আছে, কারণ এই পার্থক্যের দ্বিগুণ কইছে। তো 10 থেকে তাহলে ওই করলে কত আসে তোমার? হাফ আসে, ঠিক না? তাহলে এটা বিয়োগ করলে 10 বিয়োগ 0.5, তা 10 দিয়ে যদি 0.5 বিয়োগ করো কত আসে? 5 আর 10 5, তার মানে 1, 9 আর আসে কত? 1, না 1 আর 0, তাই 9.5। তাই এখানে দেখো এই 9.5 হয়েছে বর্গমূল, ঠিক আছে। তাহলে এইভাবে আর কি খুব সহজেই করতে পারো যে কোনো সংখ্যা বর্গমূল নির্ণয়। তো বর্গমূল নির্ণয় করতে হলে তোমাদের এই সিস্টেমে করবা, যে প্রথমে কি করবা? বর্গমূল, কাছাকাছি কোনো বর্গমূল নেবা। এই বর্গমূল সংখ্যা, প্রথমে বর্গমূল সংখ্যা এই লিখলাম, দেখছো? কারণ 10×100 আমি 81 দিয়ে করতে পারতাম, তো 81 দিয়ে করলে আমরা যোগ করা লাগবে, বিয়োগ করে যোগ করতাম। তাই প্রথমে কাছাকাছি বর্গমূল নেবা, কারণ কাছাকাছি বর্গমূলটা যদি বড় হয়, হ্যাঁ, গুণগুণ করার পর যেটা সংখ্যা সেখানে বড় হয় তাহলে যোগ, আর যদি ছোট হয় তাহলে বিয়োগ। তো বর্গমূল সংখ্যা লিখিয়া প্লাস মাইনাস উপরে লিখবা পার্থক্য, যে এটার মধ্যে পার্থক্য কত, যে সংখ্যাটা হয়েছে 100 বা 81, এটার পার্থক্য কত, যেটা পার্থক্য এটা উপরে লিখবা, দ্বিগুণ নিচে লিখবা, তারপর যেটা আসবে ওইটাই তোমার মানে ক্যালকুলেশন করা যেটা আসবে ওইটা উত্তর। এই আর কি, মোটামুটি এটা জানলে তোমার মোটামুটি সবই পারবা। তো আজ আর নয়, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবা, আর বেশি বেশি এটা শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।